আমরা আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। এবারের উপস্থাপন ওড়িশার অদ্ভুত এক সমুদ্র সৈকত চাঁদিপুর নিয়ে। চলুন জেনে নিই চমৎকার চাঁদিপুরকে। ওড়িশার বালাসোর শহর থেকে চাঁদিপুরের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। কলকাতা থেকে বালাসোর স্টেশনে নেমে অনায়াসেই একটা অটো সহযোগে পৌঁছে যান এই ছোট্ট সৈকত শহরে। চাঁদিপুর বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি অনন্য সমুদ্র সৈকত শহর, যা অদৃশ্য হয়ে যাওয়া সমুদ্রের জন্য পরিচিত। বিরল জোয়ারের কারণে জোয়ারের সময় প্রতিদিন দুবার সমুদ্র জল 5 কিলোমিটার পর্যন্ত নেমে যায়, যা সত্যিই চাঁদিপুর ভ্রমণে এক অন্য মাত্রা এনে দেয়। সমুদ্র এতটা পিছিয়ে যাওয়ার জন্য জীববৈচিত্র্যে ভরা একটি বিশাল বালুকাময় সমুদ্রতলকে প্রকাশ করে। সেই বালুকাময় সমুদ্রতলে তখন বিভিন্ন ধরনের মাছ, লাল কাঁকড়া, ঘোড়ার নালের কাঁকড়া, স্টারফিশ, বিভিন্ন ধরনের শামুক, এরকম আরও বিচিত্র রকমের সামুদ্রিক জীব দেখা যায়। পর্যটকরা এই উন্মুক্ত সমুদ্র তলদেশে হাঁটা, পাশে অবস্থিত ঝাউ জঙ্গলে পাখি দেখা এবং স্থানীয় সামুদ্রিক খাবার যেমন তাজা চিংড়ি এবং কাঁকড়া উপভোগ করেন। প্রচুর মানুষ বিকেলবেলা এখানে চাঁদিপুরের অপরূপ সুন্দর সূর্যাস্ত দেখতে আসেন। সমুদ্রের গোড়ালি জল পায়ে নিয়ে এই সূর্যাস্ত দেখার মজাই আলাদা। এটি একটি উপযুক্ত পিকনিক স্পটও। সমুদ্র তীরে প্রচুর বিভিন্ন জিনিসের দোকানপাট বসে জায়গাটার ঔজ্জ্বল্য আরও বাড়িয়ে দিয়েছে। প্রকৃতির লুকোচুরি খেলার বাইরেও চাঁদিপুরে আরও অনেক চমক রয়েছে। কাছাকাছি প্রবাহিত বুদ্ধবলঙ্গ নদী চাঁদিপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে বলরামগড়িতে বঙ্গোপসাগরে পতিত হয়। বলরামগড়ি একটি প্রধান মৎস্য বন্দরও। চাঁদিপুরে ডিআরডিওর একমাত্র ক্ষেপণাস্ত্র পরীক্ষার ল্যাব অর্থাৎ ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ অবস্থিত। এখান থেকে বেশ কয়েকটি ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং উৎক্ষেপণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম পৃথ্বী, অগ্নি এবং সূর্য, আকাশ, বারাক 8 প্রভৃতি। চাঁদিপুরের এই সুবিশাল সমুদ্র সৈকত অসাধারণভাবে উপকূল থেকে জল সরে যাওয়ার এবং কয়েক ঘন্টা পরে ফিরে আসার জন্য পরিচিত। এই বিচিত্র সমুদ্র সৈকত দেখার পর এখান থেকেই গাড়ি ভাড়া করে ঘুরে নিন আশপাশের কিছু দ্রষ্টব্য স্থান, যেমন ক্ষীরাচোরা জগন্নাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, ব্লু লেক, দেবকুণ্ড, নীলগিরি জগন্নাথ মন্দির এবং পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এরপর আমরা চলে এলাম ইমামি জগন্নাথ মন্দিরে। বালাসোর শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে বালগোপালপুরের ইস্পাত কলোনির কাছে এটি অবস্থিত। 7 মিটারেরও বেশি উঁচু লাল বেলেপাথরের তৈরি সুদৃশ্য মন্দির, যা পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে নির্মিত। ইমামি গ্রুপ কর্তৃক নির্মিত এই মন্দিরটি, যা দ্বিতীয় পুরী হিসেবে পরিচিত, 16টি কোণার্ক শৈলীর চাকা বিশিষ্ট রথের আকারে তৈরি। রঘুনাথ মহাপাত্রের নকশাকৃত এই মন্দিরটি 15 কোটি টাকারও বেশি খরচে 2009 থেকে 2015 সালের মধ্যে নির্মিত হয়েছিল। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের ক্লাসিক্যাল রূপ এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণে তৈরি, যেখানে রথের চাকা এবং জটিল খোদাই কাজ রয়েছে। প্রায় 3.5 একর জায়গা জুড়ে বিস্তৃত মন্দিরে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠিত। মন্দিরের দেওয়াল জুড়ে পট্টচিত্র শৈলীর চিত্রকলা এবং মন্দির চত্বরের মনোরম পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে।
প্রতিদিন সকাল 5টায় মঙ্গল আরতি, দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যা 7টায় সন্ধ্যা আরতি মন্দিরে হয়। রথযাত্রা, স্নানযাত্রা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব এখানে ধুমধামের সাথে পালিত হয়। মন্দির কমপ্লেক্সের মধ্যেই ভগবান শিব, মা বিমলা, দেবী লক্ষ্মী, ভগবান গণেশ এবং সংকটমোচন হনুমানের মন্দির রয়েছে। মূল মন্দিরের সামনে অরুণাস্তম্ভ রয়েছে। মন্দিরের প্রধান প্রবেশদ্বারটি উদীয়মান সূর্যের দিকে মুখ করে রয়েছে। মন্দিরের উভয় দেওয়ালের চারপাশে 4টি করে দরজা রয়েছে। প্রধান ফটকটিকে সিংহদ্বার বলা হয়, কারণ এর সামনে 2টি বিশাল সিংহমূর্তিও রয়েছে। মন্দির কমপ্লেক্সটি 4টি একক ব্লক জুড়ে বিস্তৃত, 61 ফুট উঁচু এবং 22টি উঁচু সিঁড়ির ওপর নির্মিত, যা এটিকে আরও চিত্তাকর্ষক গড়ে তোলে। পুরো কমপ্লেক্স জুড়েই সুন্দর সাজানো বাগান মন্দির কমপ্লেক্সের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে। দর্শনার্থীরা এখানে এলে সুস্বাদু ভোগ গ্রহণও করতে পারে। ইমামি জগন্নাথ মন্দির দর্শন হলে পর আমরা চলে এলাম এই অঞ্চলের নবতম আকর্ষণ, এই সুন্দর জলাশয়। এই নীল হ্রদ, যাকে জনপ্রিয়ভাবে নীল পুখারি বলা হয়, সেটি পূর্বে একটি প্রাচীন পাথর খনি ছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি বৃষ্টির জল এবং ভূগর্ভস্থ ঝর্ণা দিয়ে পূর্ণ হয়ে এই অপূর্ব নীল সবুজ হ্রদে পরিণত। ব্লু লেকের অবস্থান সত্যি আকর্ষণীয়। এই হ্রদটি রুক্ষ পাহাড় এবং আদিবাসী গাছপালা দ্বারা বেষ্টিত, যা একটি বাস্তুতন্ত্র তৈরি করে যা স্থানীয় উদ্ভিদ ও প্রাণীজগৎকে টিকিয়ে রাখে। হ্রদের চারপাশে ছোট ছোট পাহাড় স্থানটিকে প্রাকৃতিকভাবে খুবই আকর্ষণীয় করে তোলে। স্থানটি সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় দর্শনীয় দৃশ্য উপস্থাপন করে, যা একটি মনোমুগ্ধকর আলোকচিত্রের সুযোগ এনে দেয়। হ্রদের নীল সবুজ জলে সূর্যের রশ্মির প্রতিফলন অসাধারণ। ব্লু লেক অঞ্চল পাখি প্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্য। এত সুন্দর প্রাকৃতিক অবস্থানের জন্য প্রচুর পাখিদের বিচরণ ক্ষেত্র এটি, যা প্রকৃতি প্রেমীদের জন্য খুবই আকর্ষণীয়। এর শান্ত পরিবেশ এটিকে পিকনিক এবং পারিবারিক ভ্রমণের জন্য একটি পছন্দের স্থান করে তুলেছে। ব্লু লেক দর্শনের পর আমরা চলে এলাম পাহাড়ের কোলে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। নীলগিরির কাছে দেবগিরি পাহাড়ে অবস্থিত, যা বালাসোর শহর থেকে 30 কিলোমিটার দূরে এবং নীলগিরি জগন্নাথ মন্দির থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। এখানে ঝর্ণার নিচে 5টি শিবলিঙ্গের পুজো করা হয়। এই 5টি লিঙ্গের উপর দিয়ে সারা বছর ধরে অবিরাম প্রবাহিত হয় এই চিরন্তন জলধারা। এই মন্দিরে পৌঁছতে প্রায় 300টি সিঁড়ি বেয়ে উঠতে হয়। বিশ্বাস করা হয় যে বসন্তকালে ভক্তরা এই 5টি লিঙ্গের পুজো করতে এবং স্পর্শ করতে আসেন। এই 5টি লিঙ্গ স্পর্শ করলে তাদের ইচ্ছা পূরণ হয়।
পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়টি অনেক ছোট বড় পাহাড় দ্বারা বেষ্টিত, যা পর্যটকদের আকর্ষণ করে। পবিত্র শ্রাবণ মাসে প্রচুর ভক্ত শিবলিঙ্গে জল ঢালতে এখানে আসেন। মহাশিবরাত্রি হল মন্দিরের প্রধান উৎসব এবং ওড়িশা, কলকাতা থেকে অনেক ভক্ত এই উৎসব পালন করতে এখানে আসেন। পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ে অনেক জলপ্রপাত রয়েছে, যেখানে পর্যটকরা স্নান করতে পারেন। পর্যটকদের বিশ্রামের জন্য পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের পাদদেশে একটি পান্থশালাও রয়েছে। মন্দিরের পথে দুপাশে প্রচুর দোকান রয়েছে ভ্রমণার্থীদের জন্য, যেখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ফটো ফ্রেম, পূজার বিভিন্ন সামগ্রী, বাচ্চাদের খেলনা পাওয়া যায়। সবুজ বন, জলপ্রপাত, ঝর্ণা দ্বারা বেষ্টিত এই স্থান প্রকৃতিপ্রেমী এবং ভক্তদের জন্য একটি আদর্শ স্থান। প্রচুর ভক্ত প্রত্যহ এখানে মন্দিরে ভিড় করেন পুজো দেওয়ার জন্য। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মন্দির খোলা থাকে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ভ্রমণ শেষ হলে নীলগিরি জগন্নাথ মন্দির দর্শনের জন্য যথাস্থানে উপস্থিত হলাম। এই মন্দিরটি নীলগিরি স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে, যা বালাসোর শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ওড়িশার সবচেয়ে জনপ্রিয় জগন্নাথ মন্দিরগুলির মধ্যে একটি এবং বালাসোর জেলার দ্বিতীয় সর্বাধিক বিখ্যাত মন্দির। নীলগিরি রাজবংশের রাজা হরিচন্দন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। নীলগিরি মন্দিরের প্রাঙ্গণে মা বিমলা, ভগবান গণেশ এবং ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত ছোট ছোট মন্দিরও পাওয়া যায়। রথযাত্রা এখানে পালিত প্রধান উৎসব, যা হাজার হাজার ভক্তকে আকর্ষণ করে। পাশেই অবস্থিত নীলগিরি রাজার প্রাসাদ এবং রাজকীয় উদ্যান, যা ব্রিটিশ সাম্রাজ্যের সময় বিশেষ মর্যাদা পেয়েছিল, সেটিও দেখে নেব। নীলগিরি রাজ্য ছিল ব্রিটিশ রাজত্বকালে ভারতের অন্যতম দেশীয় রাজ্য। এটি ওড়িশা রাজ্য সংস্থার অন্তর্গত ছিল এবং এর রাজধানী ছিল রাজ নীলগিরি। নীলগিরি রাজ্যটি উত্তর ও পশ্চিমে ময়ূরভঞ্জ রাজ্য এবং দক্ষিণে বালাসোর জেলা দ্বারা বেষ্টিত ছিল। স্থানীয় ঐতিহ্য অনুসারে নীলগিরি রাজ্যটি নাগবংশী রাজবংশের ছোট নাগপুর অঞ্চল থেকে আগত এক পূর্বপুরুষ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 1525 সালে রাজা নারায়ণ সিং আফগান আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধে সম্রাট আকবরের সেবা করে নিজেকে আলাদা করেছিলেন। 1850-এর দশকে নীলগিরি শাসনকারী রাজা কৃষ্ণচন্দ্র মর্দরাজ হরিচন্দন ময়ূরভঞ্জের ভঞ্জ রাজার পুত্র কৃষ্ণচন্দ্র ভঞ্জদেওকে দত্তক নেন, যিনি 1893 সালে নীলগিরির শাসক হিসাবে রাজা শ্যামচন্দ্র মর্দরাজ হরিচন্দন হিসেবে উত্তরসূরি হন। ভারতের রাজনৈতিক একীকরণের সময় বলরাম রাজ, শ্যামসুন্দর পরিদা, কৈলাসচন্দ্র মোহান্তি, বনমালী দাস, বৈষ্ণব পট্টনায়ক এবং নন্দকিশোর পট্টনায়ক প্রমুখ স্বাধীনতা সংগ্রামীরা নীলগিরির শেষ রাজা কিশোরচন্দ্রকে নবগঠিত ভারতীয় জাতীয় সরকারের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিলেন। রাজপুত্র 1948 সালের 1 জানুয়ারি ভারতীয় ইউনিয়নে যোগদানের দলিলে স্বাক্ষর করেন। নীলগিরি প্রাসাদটি ঐতিহ্যবাহী ওড়িশা এবং ঔপনিবেশিক স্থাপত্য শৈলীর মিশ্রণ প্রদর্শন করে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে নির্মিত এটি অত্যাশ্চর্য স্থাপত্য প্রদর্শন করে, যা এই অঞ্চলের রাজকীয় ঐতিহ্যকে প্রতিফলিত করে। প্রাসাদটির আশেপাশে সবুজ ঘেরা পাহাড় মনোরম দৃশ্য উপস্থাপন করে।
রাজবাড়ি দর্শনের পর আমাদের এই চমৎকার চাঁদিপুর ভ্রমণ শেষ হলো। আশা করি এটি আপনাদের ভালো লেগেছে। আবার ফিরে আসবো এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন আমাদের। নমস্কার।